আমার মনে হয় অভাব থাকলে সৃজনশীলতা বিকশিত হওয়ার সুযোগ থাকবে। বলতে চাচ্ছেন যারা বেশি অভাবে থাকবে তাদের সৃজনশীলতার শেখার সুযোগটাও তত বেশি হবে। সুপ্রিয় দর্শক, বাঁশখালী এক্সপ্রেসে স্বাগত জানাচ্ছি, আমি রহিম সৈকত। প্রিয় দর্শক, বাঁশখালী এক্সপ্রেসের নিয়মিত আয়োজন প্রজন্ম এক্সপ্রেস। আমরা এই এপিসোডে আমাদের জনপদের সেসব সন্তানদের তুলে ধরে থাকি যারা নিজ যোগ্যতায়, পরিশ্রমে, দক্ষতায় আর নিজের নামকে এবং জনপদের নামকে দেশের বাইরে সমাদৃত করেছে। আমরা তাদেরকে এই জন্য তুলে ধরতে চাই, তাদের জীবনে যেই সংগ্রাম, যে পরিশ্রম আছে, যেই পদ্ধতি আছে, যার মাধ্যমে তারা নিজেরা একটা সফল জীবন লাভ করেছে, যাতে করে তাদের জীবনের সেই গল্পগুলো, সেই প্রতিকূলতার গল্পগুলো শুনে দেখে আমাদের অনুস্প্রতিম ভাই এবং বোনেরা অনুপ্রাণিত হতে পারে। প্রিয় দর্শক, আমাদের সাথে আজকে আছেন জনাব জিকু পাল, সাধনপুর ইউনিয়নের কৃতি সন্তান। তিনি সম্প্রতি বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের সহকারী জজ হিসেবে সুপারিশ প্রাপ্ত হয়েছেন। জনাব জিকু পাল, স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? জি ভালো, আপনি কেমন আছেন? জি ভালো আছি। আমরা শুরুতে জিকু পালের শিক্ষার জার্নিটা একটু জানতে চাই, তার আগে পরিচয়টা একটু আমরা জানতে চাই, আমাদের দর্শকদের সাথে একটু পরিচয় করিয়ে দিতে চাই। জি, আমার নাম জিকু পাল, আমার পিতা আশিস পাল, মাতা পূরবী পাল। আমার বেড়ে ওঠা হচ্ছে বাণীগ্রামে পালপাড়ায়। আর আমার শিক্ষা জীবন বলতে আমার ক্লাস 1 থেকে 5 পর্যন্ত বাণীগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, এরপর হচ্ছে আপনার ক্লাস 6 থেকে 10 পর্যন্ত বাণীগ্রাম সাধনপুর উচ্চ বিদ্যালয়ে আমার জার্নি। এরপর হচ্ছে আমার এসএসসিতে আমি ব্যবসায় শিক্ষার্থী ছিলাম এবং সেখান থেকে জিপিএ 5 পেয়ে আমি সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজে ভর্তি হই। আসলে জীবনের জার্নি বলতে এই জায়গা থেকে জার্নিটা শুরু। মূলত যখন নতুন জায়গা, নতুন পরিবেশ, গ্রাম থেকে শহরে গিয়ে নিজেকে খাপ খাইয়ে নেওয়া, এটা অনেক কঠিন ছিল, চ্যালেঞ্জিং ছিল। সেই সময়ে আমার ক্ষেত্রে আমার পিতৃতুল্য আমার কাকা, ওনার অবদান সব থেকে বেশি, যিনি মূলত আমার আর্থিক সমস্যায় উনি আমার পাশে দাঁড়িয়েছিল। অনেকের ক্ষেত্রে হয়তো আমার মতো আমার কাকাকে পাবেন না, তাদেরকে আমি দেখেছি তারা টিউশনের মাধ্যমে নিজেকে মেলে ধরেছে, ঠিক আছে। এরপর হচ্ছে ধরেন বিশ্ববিদ্যালয়ে ভর্তির যে ক্রিটিক্যাল মুহূর্ত, ঠিক এর পূর্বেই আমাদের এসএসসি পরীক্ষা হয়। এসএসসিতে আমি চট্টগ্রাম বোর্ডে 5ম হই। এরপর হচ্ছে আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিই। মূলত এখান থেকে আমার জার্নির ট্র্যাকটা শুরু। তখন জানতাম না ব্যবসায় শিক্ষার্থী হিসেবে নিজের দিক পরিবর্তনের সময়টা মূলত আমার এই সময়টাতে এসেছে। 2018 সালে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছিলাম। সেখানে আমি ব্যবসায় শিক্ষা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 119তম হয়ে ফিনান্স বিভাগে ভর্তি হয়েছিলাম এবং ডি ইউনিটে 37তম হয়ে রাষ্ট্রবিজ্ঞানে ভর্তি করার সুযোগ পেয়েছিলাম, কিন্তু আমি করি নাই। কারণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 2018 সালে আমার ডি ইউনিটে পরীক্ষা হয়, সেখানে আমি চট্টগ্রামে বিশ্ববিদ্যালয়ে 1ম হই। সেখান থেকে মূলত আমার জীবনে একটা চ্যালেঞ্জ বা একটা দিক নির্দেশনামূলক একটা বিষয়, যে আমার কাকার অবদান ছিল যে আমি কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করব ব্যবসায় শিক্ষা থেকে, নাকি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আইন পড়ব। ওই মুহূর্তে ওই পর্যায়ে গিয়ে আমি হয়তো অত ভাবনা চিন্তা করতে পারি নাই, কিন্তু আমার কাকা আমাকে বললো যে তুমি আইন নিয়ে পড়লে সমাজ দেশের জন্য কিছু একটা করতে পারবা। এরপরে আইন নিয়ে পড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। এই জায়গায় আসলে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা বা কোনো একটা জায়গায় যখন একটা শিক্ষার্থী কৃতকার্য হয়, তখন আসলে তার পরিবারে কোন পর্যায়ে ছিল ওই জায়গায় আর থেমে থাকার সুযোগ নেই। কারণ সে টিউশনের মাধ্যমে, কোচিংয়ে ক্লাস নেওয়ার মাধ্যমে সে নিজেকে মেলে ধরতে পারে, পরিবারের হাল ধরতে পারে। এই যে আপনার এই জার্নিটার মধ্যে আমাদের গ্রামের, আমাদের প্রত্যন্ত জনপদের শিক্ষার্থীরা আসলে কি কি প্রতিকূলতার মুখোমুখি হয়, যেগুলো আসলে সবার পক্ষে ওভারকাম করা সম্ভব হয় না, আপনি কিভাবে ওভারকাম করেছেন? যেমন ধরেন আসলে প্রতিকূলতা বলতে যখন আমরা কলেজে উঠি, যেমন গ্রাম থেকে যখন শহরে যাই, আরও যদি পূর্বে বলি গ্রামে দেখা যাচ্ছে এখানে ভালো আমরা অনেক সময় শিক্ষক পাই না আমার সাবজেক্ট বিষয় নিয়ে। আবার এটা আমার মনে হয় কিছু ক্ষেত্রে ধরেন সত্য, আবার কিছু ক্ষেত্রে দেখা যায় যে আমরা আসলে আমাদের সময়টা নষ্ট করি বেশি। আমাদের যে অপরচুনিটিগুলো আছে, যে সুযোগগুলো আছে, আমরা এগুলো কাজে লাগাই না। কাজে না লাগিয়ে আমরা দেখেন মোবাইল বা বিভিন্ন ধরনের কাজে এডিক্টেড হয়ে যাই, যার কারণে আমাদের গুরুত্বপূর্ণ সময়গুলো চলে যায়। হ্যাঁ, বলতে পারেন আমাদের পরিবারে অভাব আছে, সবার পরিবারে কম বেশি অভাব আছে। যারা গ্রাম থেকে উঠে আসে তাদের কিন্তু এই প্রতিকূলতার সাথে মেনে নিতে হবে। যেমন আমার একটা শিক্ষক বলতেন যে ছাত্র জীবনে বিলাসিতা পাপ, ঠিক আছে। আমরা বিলাসিতা বলতে কোনো ধরনের আলসেমি, কোনো কিছুতে এগুলো জড়িয়ে থাকবো না। নিজে যদি আমার লক্ষ্যের প্রতি স্থির থাকি, দেখবে যে অনেকগুলো সুযোগ সৃষ্টি হয়ে যাবে।
এরপরে দেখা যায় অনেক সময় কিছু বিষয় একান্ত শিক্ষার্থী যে পরীক্ষার্থী তাকেই ফেস করতে হয়। যেমন ধরেন আমার ক্ষেত্রে যদি বলি, আমি যখন প্রথম গ্রাম থেকে শহরে যাই, আমি মেসে থাকতাম। মেসে আমাদের বাসায় নিজেকে রান্না করতে হতো, কিন্তু আমি আগে রান্না করতাম না। দেখা যাচ্ছে আমি ডিম রান্না করতে গেছি, আগে তেল দিই নাই, আগে ডিম দিয়ে দিচ্ছি ডিম ভাজতে গিয়ে। তাহলে দেখেন এটাকে আমার থেকে শিক্ষা যে ডিম ভাজার আগে দিতে হবে, তেল দিতে হবে। ভাতের মার গালতে গিয়ে দেখছে মার হাতে পড়ে গেছে। তাহলে এখান থেকে আমি শিখতেছি, কারণ আমি নতুন, কারণ আমি তখন এর আগে মনে করতাম রান্না বান্নার কাজ মনে মেয়েরা করে। তাহলে এটা আমার জন্য নতুন একটা জায়গা, নতুন শহর, মা বাবা নাই, নিজেকে রান্না করে খেতে হয়। তাহলে এই যে প্রতিকূলতা, এটা আমাকে শিক্ষা দিয়েছে কি নিজের সময়কে ইউটিলাইজ করতে। তখন আমি চিন্তা করতাম কোন সময় রান্না করলে ভালো হয়, কারণ আমার পড়ার সময়টা যাতে একটু সেফ হয় মতো, দুপুরের টাইমে নাকি রাতের টাইমে, কোন সময়টাতে কোচিংয়ে থেকে আসার সময় বাজার করে নিয়ে আসতে হবে। টাইম ম্যানেজমেন্টটা আমার মাথার মধ্যে ছিল যে কি আমার টাইমটাকে আমি সর্বোচ্চ ইউটিলাইজ করব। আপনি হয়তো জেনে থাকবেন যে আমার অনার্স শেষ হওয়া অর্থাৎ গ্র্যাজুয়েশন, আমি অনার্স অ্যাপিয়ার দিয়ে কিন্তু জুডিশিয়াল পরীক্ষায় আবেদন করেছি, এবং আমার মাস্টার্স শেষ হওয়ার পূর্বেই কিন্তু আমার কাঙ্ক্ষিত রেজাল্ট আমি পেয়ে যাই। তো এই ক্ষেত্রে আমি অনার্স থাকার সময় চেষ্টা করেছি আমার সময়ের সর্বোচ্চ ব্যবহার করতে। আপনার কথা মূল বিষয়টা হচ্ছে, ধরেন অনেক সময় আমরা মনে করি অভাব। আমি এরকম অনেক স্টুডেন্ট দেখেছি যারা চরম দারিদ্র্যের মধ্যে থেকেও, আমার থেকে আরও ক্রিটিক্যাল সিচুয়েশন ছিল, যারা আমার থেকেও ভালো অবস্থানে গিয়েছে, ভবিষ্যতে যাবে। এবং অতীতে আমরা যদি দেখি, অতীতে এত সুযোগ সুবিধা ছিল, এই তো অনলাইনে ক্লাস থেকে শুরু করে এত অপরচুনিটি ছিল না, কিন্তু পরে নাই পড়ছে। কারণ আপনার শিক্ষকের কাছে এখন দেখেন, আপনি যদি স্কুলে দেখেন কয়জন ছাত্র আছে কোন একটা সমস্যা নিয়ে শিক্ষকের কাছে যাই, স্যার আমি এটা বুঝি নাই। এটা কিন্তু আমাদের কৌতূহলটা এখন আর নাই। আমার মনে হয় যে বাসায় একটা হাউস টিউটর থাকলে মনে হয় ভালো হবে। ঠিক আছে, সবার এখন একটু রেডিমেড, আমাকে সবগুলো টিচার মেড করে দিবে, দেন আমি এটা করবো, তাহলে সে নিজের সৃজনশীলতাকে আর বিকশিত করতে পারে না। আমার মনে হয় অভাব থাকলে সৃজনশীলতা বিকশিত হওয়ার সুযোগ থাকবে, নিজের সময়ের সর্বোচ্চ সঠিক ব্যবহার করা যায়। বলতে চাচ্ছেন যারা বেশি অভাবে থাকবে তাদের সৃজনশীলতার শেখার সুযোগটাও তত বেশি হবে। জানতে চেয়েছিলাম কি কি প্রতিকূলতা আপনাকে অ্যাকচুয়ালি মোকাবেলা করতে হয়েছে, বিশেষ করে এই জার্নিটাতে। অনেক সময় এমনও মনে হয়েছে না ছেড়ে দিব, আর পারছি না, এরকম কখনো মনে হয়েছে কিনা? এরকম আসলে দুইটা পর্যায়ে গিয়ে মনে হয়েছিল। একটা হচ্ছে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার আগ পর্যায়ে, যখন বিভিন্ন জায়গায় পরীক্ষা দিচ্ছি, দেখা যাচ্ছে যে আপনার পরীক্ষা দিবে 1 লক্ষ, সিট আছে 100, তো মনে হয় পারবো না। মনে হয় কোচিংয়ে পরীক্ষা দিচ্ছি, সেখানে 10-এর মধ্যে থাকতেছি, সারা বাংলাদেশে হলে তো মনে হয় 1000 5000-এর বাইরে চলে যাব, এরকম মনে হইতো। তখন ওই মুহূর্তে আমি মনে করতাম না, আমি যে সর্বোচ্চ পরিশ্রম করতেছি এটা আমাকে শেষ পর্যন্ত দেখতে হবে। যেমন আপনি যেটা বলছেন, আরও প্রতিকূলতা হচ্ছে বিশ্ববিদ্যালয়ে যখন আমি প্রস্তুতি নিই, তখন দেখা যাচ্ছে যে ধরেন আমাদের বিশ্ববিদ্যালয়ে কিন্তু আমি শহর থেকে আসা যাওয়া করতাম। শহর থেকে কিন্তু প্রায় 30 কিলোমিটার দূরে। প্রতিদিন সকালে ধরেন 7:30টায় ট্রেন ধরতে হতো, এরপর আবার 1:30 বা 2:30 ট্রেনে ব্যাক করতাম, তারপর আবার টিউশন করতাম ধরেন 10টা পর্যন্ত, তারপর আবার নিজের পড়াশোনা। সব কিছু বলে মনে হয় যে একটু ছেড়ে দিই, আর ভালো লাগতেছে না। ঠিক আছে, কিন্তু তারপরে মনে হচ্ছে না, সবাই তো করতেছে, লাইফে তো স্ট্রাগল থাকবে, এটাই তো মজা। আমি লাইফে যদি আমার টিউশন করতে না হয়তো আমি কী করতাম, মোবাইল নিয়ে গেম খেলতাম, বন্ধুদের সাথে আড্ডা দিতাম, এগুলোই কিন্তু আমার সময় কেটে যেত। আমি আমার ফ্রেন্ডদেরকে দেখছি যে সব কিছু পাইছে, এমন দেখছি আমার ফ্রেন্ডরা অনেক কিছু পাইছে, পরিবার থেকে সব কিছু দেখে সে কি মোবাইলে এডিক্টেড, সে আড্ডা দেয়, সে রিলেশন থেকে শুরু করে সব কিছুতেই আছে, মানে আপনাকে ওইদিকে যেতে হয় নাই। ঠিক আছে, তো এটা আমার একটা শিক্ষা হয়েছে যে আমি যখন এটার সাথে ছিলাম, এবং আমি আমার যারা ম্যাথ মেম্বার ছিল, ম্যাথে ডাক্তার সবাই দেখছি, বড় ভাইদের, ওরা দেখি পড়তেছে। তখন এটা থেকে আমার একটা বিষয় মাথায় ছিল যে আসলে আমার আগে থেকে পড়াশোনা শুরু করতে হবে। বর্তমান চাকরির বাজার অনেক কম্পিটিটিভ, তাই আমার থেকে 3rd ইয়ার থেকে 4th ইয়ার থেকে পড়াশোনা শুরু করতে হবে। তো অনেকে দেখা যায় যে আপনার পড়াশোনা শুরু করে অনার্স শেষ করার পরে, মাস্টার শেষ করার পরে, তারা দেখা যাচ্ছে এটা নতুন পরিবেশ, নতুন জায়গায় সে কী করতে পারে না, খাপ খাওয়াইতে পারে না, এত পড়া অল্প সময়ে কীভাবে ট্যাকেল দিবে। ঠিক আছে, এরপর মনে হয়েছে আমি স্বপ্ন দেখে খুব একদম দূরে সরে গেছি, যখন আমার দেখা গেছে পরীক্ষার ঠিক 1 সপ্তাহ আগে ডেঙ্গু এবং টাইফয়েড দুইটা একসাথে। দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসে লিখিত পরীক্ষা হয় 10টা। আপনার 400 নাম্বার হচ্ছে সাধারণ বিষয়, যেগুলো BCS থেকে সব জায়গায় আসে, আর 600 নাম্বার আইনের উপরে। টোটাল 1000 নাম্বারের পরীক্ষা। মোট হচ্ছে আপনার দৈনিক 3 ঘন্টা করে, 30 ঘন্টা লিখিত পরীক্ষা, 12 দিনে 10টা লিখিত পরীক্ষা। তো আমার মনে হচ্ছে এটা একটা ম্যারাথনের মতো, মনে পারবোই না মনে হয়। বাট শুধু 1টা-2টা পরীক্ষা দিয়ে মনে হয়েছিল ঢাকা থেকে, সবগুলো পরীক্ষা আবার ঢাকায়, নতুন জায়গায়। আমি অলরেডি ডেঙ্গু এবং টাইফয়েডে হয়ে গেছি। তো ওই জায়গায় মনে হয়েছিল যে না, চলে আসছি, হবে না।
মনে হচ্ছে যে এগুলো আমার যেমন চ্যালেঞ্জ, যেমন খুব মানে আপসেট ছিলাম, মনে হয় শেষটা তো ভালো হলো না, মানে এত চেষ্টা করেছি, মানে অলমাইটিস প্ল্যান মনে হয় শেষ করতে প্ল্যান হচ্ছে মানে আমার এই বছর আমার কপালে নাই এটা, ঠিক আছে, এরকমই আমার মনে হচ্ছিল, কেন জানি মনে হয়। কিন্তু আসলে এই যে পরিশ্রম কখনো বৃথা যায় না, বলে না আল্লাহ হেল্পস দোজ হু হেল্প দেমসেলফ, শিষ্য তাদেরকে সাহায্য করে যারা পরিশ্রম। তাই আমার ক্ষেত্রে আমার এটাই মনে হয়েছে। এবং আমি যেটা দেখছি খুব বেশি দারিদ্রতার কারণে পড়তে পারে নাই এরকম আছে, কিন্তু খুব কম, কিন্তু সব কিছু পেয়ে পড়ে নাই, নিজের সময়ের সর্বোচ্চ ব্যবহার করে নাই, এটাই আমার বেশি দেখা গেছে। যখন কিশোর ছিলেন তখন কি কখনো ভেবেছেন এই কাজটা করবেন, এই একটা পজিশনে আপনি সেবা দিবেন, না। এই স্বপ্নের মধ্যে জজ হবেন এরকম কোনো প্ল্যান ছিল? না, কখনো আমি এগুলো ভাবিও নাই। আমি মানে জাস্ট মানে আমি মনে করতাম অন্য কিছু মনে করতাম একটা সময়, ঠিক আছে, মনে করতাম যে না মনে হয় এটা আমি আসলে ব্যবসা শিখতে ছিলাম, তো আমি আমার চিন্তা চেতনা ছিল সবগুলো ব্যাংক কেন্দ্রিক, ঠিক আছে, যে আমি বাংলাদেশ ব্যাংক বা অন্যান্য ব্যাংকে ভালো একটা জব করব, অথবা না হলে কর্পোরেট জব করবো, এরকমই। তো আমার আসলে শিফটিংটা হয় মূলত বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার মাধ্যমে, যখন আমি একাধিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাই, একাধিক ইউনিট সাবজেক্টে চান্স পাই, তখন হচ্ছে আমি সিদ্ধান্ত নিতে পারছি কোনটা ভালো হবে। এই ক্ষেত্রে আমার কাকা এবং আমার অনেক সিনিয়র আমাকে হেল্প করছে যে তুমি এটা নিয়ে পড়ো, তোমার জবটা কী হবে, ডাইভার্সিফাইড হবে, তোমার কাছে অনেকগুলো সুযোগ থাকবে, তুমি বেস্ট নিতে পারবা। আমাদের ছোট ভাই বোনেরা যারা ভবিষ্যতে আপনার মতো জুডিশিয়াল সার্ভিসে সার্ভ করতে চায় তাদেরকে কি বলবেন? হ্যাঁ, জুডিশিয়াল সার্ভিসে সার্ভ করতে চাইলে ধরেন এটা খুব প্রি কন্ডিশনই হচ্ছে আপনার আইনে গ্রাজুয়েট হতে হবে, অর্থাৎ আপনাকে LLB অনার্স করতে হবে, ঠিক আছে। যদি এটা না হয় তাহলে দেখা যাচ্ছে যে জুডিশিয়াল সার্ভিসের পরীক্ষা দেওয়া যায় না, কারণ হচ্ছে এটা একটা প্রফেশনাল সাবজেক্ট। এখানে যদি আপনার আইন বিষয়ে ডিগ্রি না থাকে তাহলে আপনি বিচার কাজ ঠিক মতো করতে পারবেন না, ঠিক আছে। তাহলে আমাদের বিশ্ববিদ্যালয়ে ধরেন 4 থেকে 5 বছর আমরা রিগোরাস এগুলোর মধ্যেই ছিলাম, এই আইনের পড়ার মধ্যেই ছিলাম। তো যাদের একান্তই ইচ্ছে যে না আমি বিচারক হব, ম্যাজিস্ট্রেট হব, তাহলে তাদের ক্ষেত্রে হচ্ছে তাকে আইন নিয়ে পড়াশোনা করতে হবে। আর যদি মনে হয় যে না এই যে আমি আইন ছাড়া কি পড়ার সুযোগ আছে, হ্যাঁ এই ক্ষেত্রে সুযোগ আছে, হচ্ছে যদি আপনি BCS অ্যাডমিন ক্যাডার হন, ঠিক আছে, BCS যদি অ্যাডমিন ক্যাডার হন তাহলে ওই ক্ষেত্রে আপনার হচ্ছে আপনি নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করতে পারবেন, তবে এটা স্বল্প, নিয়মিত বিচার কাজ না। আপনার ক্যারিয়ার সফলভাবে এগিয়ে যাক, ব্যস্ততম সময়ের মধ্যে সময় দিয়েছেন, ধন্যবাদ আমাদের পক্ষ থেকে। আপনাকেও ধন্যবাদ সময় দিতে, থ্যাংক ইউ। প্রিয় দর্শক, এতক্ষণ কথা বললাম জিকুপালের সাথে, জিকুপাল থেকে জেনে নিলাম তার জীবনের জার্নি। আবারও দেখা হবে বাঁশখালীর জনপদের কোনো মেধাবী মুখ নিয়ে। ততক্ষণ পর্যন্ত যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই বাঁশখালী এক্সপ্রেসের সাথেই থাকুন। ধন্যবাদ।